Hello friends, hope you are doing well wherever you are right now. সমাজে কি মানুষ ভালো আছেন? এর উত্তর যদি দেওয়া যায় তাহলে বলা যেতে পারে যে মোর দ্যান মেজরিটি নয়, মোর দ্যান মেজরিটি, প্রায় 90% বা 95% একটি হাইপোথেটিক্যালি আপনি এই পার্সেন্টেজটি ধরতে পারেন আলোচনার স্বার্থে যে মানুষ কিন্তু ভালো নেই। অর্থাৎ মানুষের যে গুণগত জীবন প্রণালী বা তার প্রত্যেক দিনের তার কার্যাবলী, তার লেনদেন, তার সম্পর্ক, তার পরিবার, তার সমাজ, তার কর্মক্ষেত্র সব মিলিয়ে যখন সে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ কামিং ব্যাক হোম টায়ার্ড অ্যান্ড ফ্যাটিগড, ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরছেন, তখনও বাড়িতে ওয়েট করছে, কিন্তু পরিবারের অনেক সদস্যরা তাদের কিন্তু সারা দিনের অনেক জমানো অভিযোগ, ঘটনা, পীড়া তারাও শোনাতে চাইছে সেই ব্যক্তিটিকে যে এক্ষুনি সারাদিন আহ, ক্লান্ত হয়ে প্রচুর পরিশ্রম করার পরে ফিরলেন। তো তিনি শুনতে চান না, কারণ তিনি এক্সজস্টেড, তিনি ফ্যাটিক, টায়ার্ড, এবং যদিও বা শোনেন তবুও তিনি কিন্তু বিরক্ত হয়ে যান। এবং এই ধারাটি অলমোস্ট, এই ট্রেন্ডটি, জীবন প্রণালীর ধারাটি অলমোস্ট এভরিহোয়ার সেম, প্রত্যেক জায়গায় কিন্তু একই। আপনি সেটা ইন্ডিয়া ধরতে পারেন, ইন্ডিয়ার সাবকন্টিনেন্টে যে দেশগুলো আছে ধরতে পারেন, বা ডেভেলপ কান্ট্রি ধরতে পারেন আপনি, চায়না বা আমেরিকা, অস্ট্রেলিয়া, বা আমরা তথাকথিত বলি যারা দে আর দ্য বেস্ট, দে আর দ্য বেস্ট ইন এডুকেশন, ফিলোজফি, সায়েন্স, টেকনোলজি, তারা ম্যাটেরিয়াল প্রোগ্রেসের দিক দিয়ে তারা কিন্তু অনেক উন্নত আমাদের থেকে, এবং তারা হয়তো ভালো আছেন। তো আমাদের জীবন, যদি আমাদের সারাটি জীবন দেখা যায় প্রত্যেক দিনের হিসাবে, তাহলে আমরা দেখব যে সারা দিনের মধ্যে দেখবেন যে আমাদের পরিবারে, আপনার পরিবারে, হাজারো পরিবারে, কোটি কোটি পরিবারে দেখবেন যে কিছু জিনিস কমন। সেটি হচ্ছে হাজবেন্ড ওয়াইফ তর্ক বিতর্ক, বাবা মা টাসল, সংসারের অন্যান্য জিনিস, অভাব অনটন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে কিন্তু বিবাদ কলহ, এবং এই বিবাদ কলহে শুধু আপনি নন, প্রত্যেকটি পরিবার কিন্তু এফেক্টেড, এবং কারো জীবনের গুণগত মান কিন্তু ভালো নয় বা নেই, যেহেতু কেউ অসুখে ভুগছে, কেউ অভাবে, কেউ সাইকোলজিক্যালি ভুগছে, কেউ সাইকোলজিক্যালি অ্যালুফ, আইসোলেটেড ফিল করছে, অর্থাৎ সে নিঃসঙ্গ, নির্জন ফিল করছে। তিনি ভাবছেন আনওয়ান্টেড, তাকে কেউ চায় না, তাকে কেউ ভালোবাসে না। এইরকম সাইকোলজিক্যাল দ্বন্দ্ব, অর্থাৎ মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কিন্তু প্রায় প্রত্যেক ব্যক্তি কিন্তু এই দ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছেন। এবার একটি জায়গা দেখা যাক, এবং সেইখান থেকে আমরা ধীরে ধীরে এগোই এবং দেখি যে এই ছবিটা কত দূর সত্য, যে মানুষ কিন্তু ভালো নেই। কি কারণে? আমরা যখন সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে বা বিদ্যালয়ে ভর্তি করি, তখন সন্তানরা ধীরে ধীরে সেখানে বড় হতে থাকে, এবং তারা ধীরে ধীরে কিন্তু জানতে শুরু করে যে জীবনের উদ্দেশ্য হলো যে ভালো মার্কস পাওয়া, গুড মার্কস, ডিসেন্ট মার্কস পাওয়া, রেজাল্ট ভালো করা, এবং আলটিমেটলি ভালো রেজাল্ট করার পর বাবা মায়ের এবং পরিবারের নাম উজ্জ্বল করতে হবে, নিজস্ব ব্যক্তি পরিচয় তৈরি করতে হবে সমাজে। তার জন্য কিন্তু আমাকে সেটেল হতে হবে, জব পেতে হবে, এবং একটি ভালো জব, সেটি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, কোম্পানি, প্রাইভেট সেক্টর, বিজনেস থেকে শুরু করে নানান কিছু হতে পারে, শিল্প থেকে। এবং যার যেমন জবের টার্গেট বা লক্ষ্য, তিনি কিন্তু সেইভাবেই কিন্তু নিজেকে তৈরি করতে শুরু করেন। এক সময় অক্লান্ত খাটাখাটির পর, পরিশ্রমের পর তিনি কিন্তু একটি ডিসেন্ট জব পাক, বা তুলনামূলক ক্লেরিক্যাল জব পাক, কিছু একটা পাচ্ছেন, এবং তিনি কিন্তু সেটেল হওয়ার চেষ্টা করছেন, যেহেতু তার লক্ষ্য তাকে শিক্ষা ব্যবস্থায় তার গার্জেনরা, বাবা মা, শিক্ষক শিক্ষিকা থেকে, সমাজের নিউজ পেপার থেকে, সাহিত্য থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, এবং টিভিতে বিভিন্ন ডিবেট কালচার থেকে সে জানতে পেরেছে যে জীবনের লক্ষ্য হচ্ছে ভালো মার্কস পেয়ে শিক্ষিত হওয়া, এবং সেখান থেকে সেই অনুযায়ী একটি ভালো জব পেয়ে সেটেল হওয়া, তারপরে একটি ভালো বাড়ি তৈরি করা,
তারপরে যদি আরো কিছু ম্যাটেরিয়াল লাক্সুরির ব্যাপার থাকে তাহলে তিনি একটি গাড়ি কিনতে পারেন এবং আরো কিছু মডার্ন টেকনোলজি তিনি ব্যবহার করতে পারেন। এইভাবে তার ধীরে ধীরে লাইফে সেটেলমেন্ট আসছে। এবার জবে দেখা গেল যে তিনি 3-4 বছর বা 5 বছর বা 10 বছর থাকার পর তার কাছে জব কিন্তু নতুন কিছু আর অ্যাপিল করছে না, অর্থাৎ জবে কিছু নতুন কিছু এক্সপ্লোর করার নেই। একই কম্পিউটার হতে পারে বা একই টিচিং মেথড হতে পারে বা সেই জব যাই জব হোক না কেন, যে ফিল্ডের কর্মক্ষেত্রেরই জব হোক না কেন, সেই জব ধীরে ধীরে তার কাছে কিন্তু আর আকর্ষণীয় হয়ে নেই ঠিক আগের মতো। কেন? কারণ ব্যক্তি যিনি জব করছেন তিনি কিন্তু ধীরে ধীরে জবের A to Z কিন্তু রুলস রেগুলেশনস থেকে যা আছে প্রোটোকল টার্মস অ্যান্ড কন্ডিশনস ধীরে ধীরে কিন্তু তিনি ব্যবহার করার ফলে কনস্ট্যান্টলি তার কাছে কিন্তু তিনি কিন্তু এক্সজস্ট করে দিয়েছেন, ইউজ আপ করে দিয়েছেন, অর্থাৎ তিনি সম্পূর্ণটাই জেনে গেছেন। সম্পূর্ণটা জানার অর্থই হলো যে সেই জিনিসের মধ্যে নতুন কিছু নেই আর, তাই তিনি এবার একঘেয়েমি অনুভব করতে শুরু করছেন, বোর ফিল করছেন, মনোটোনাস ফিল করছেন। তিনি এবার ভাবলেন তো জব তো হলো, সেটেল হলাম, বাড়ি হলো বা পরিবারে তো বাবা মা আছে, আরো অন্যান্য সদস্য আছে এবং শিক্ষা অনুযায়ী জানি যে নির্দিষ্ট বয়সে জব পাওয়ার পর বিয়ে করতে হয়। তাই আমি সামাজিক ট্রেন্ড অনুযায়ী, ধারা অনুযায়ী এবার বিয়ে করা যাক, তাহলে হয়তো বিয়ে করলে আমার জীবনে অনেক পরিবর্তন আসবে এবং আমার সুখের পরিমাণ বা আমার জীবনের গুণগত মান এবার কিন্তু পরিবর্তন হবে এখানে, এবং এখানে আমি আরো অনেক কিছু পাবো এবং ভালো থাকবো। বিবাহ হলো, বিবাহ হওয়ার পর ঠিক 2 বছর 3 বছর 1 বছর খুব ভালো কাটলো, কারণ তাকে নতুন সম্পর্কে অনেক কিছু ডিসকভার করতে হয়। ডিসকভার করলো, ভালো থাকলো। ঠিক কয়েক বছর পরে আরো সেই পরিবারে, সেই বিবাহিত জীবনে তাদের নেমে এলো এবং আবির্ভাব ঘটলো কিছু নতুন নতুন অতিথিদের, অর্থাৎ সন্তানদের জন্ম হলো। এবার সন্তান, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, আরো রিলেটিভস, আত্মীয় স্বজন সব নিয়ে তৈরি হলো তার সমাজ এবং তার সংসার এবং পরিবার। এবং তিনি জানেন যে এবার আমি কিন্তু নতুন কিছু করতে চলেছি, কিন্তু ধীরে ধীরে সে আবিষ্কার করতে পারছে যে আমি কিন্তু কোনো সম্পর্কে ভালোভাবে সাকসেসফুলি কিন্তু আমি ডিল করতে পারছি না, হ্যান্ডেল করতে পারছি না, ট্যাকল করতে পারছি না। এবং এর ফলে তার কিন্তু বার্জেনিং যে প্রেসার বাড়তে শুরু করলো সাইকোলজিক্যাল, কারণ প্রত্যেকের কিন্তু চাহিদা এবং প্রয়োজন কিন্তু পরিবারে আছে। সন্তানের এক রকমের চাহিদা, ওয়াইফের প্রত্যাশা তার প্রতি এক ধরনের, বা হাজবেন্ডের তার প্রতি এক প্রত্যাশা, বাবা মা থেকে শুরু করে একটা নিউ ডাইনামিক্স অফ রিলেশনশিপ তৈরি হলো, যেখানে সে সম্পূর্ণ দেখছে ভিন্ন তার বিবাহিত জীবনের পূর্বের সঙ্গে তার এই জীবনের সম্পর্ক কিন্তু অনেকটা ডিফারেন্ট। এর ফলে তিনি নতুন নতুন ক্রাইসিস সৃষ্টি করতে শুরু করলো এবং নতুন নতুন প্রবলেমস অ্যারাইজ করতে শুরু করলো, এবং তিনি কিন্তু মানসিক বিবাদ এবং চাপ, অ্যাংজাইটি, ফিয়ার থেকে শুরু হলো তার কিন্তু যন্ত্রণা, পীড়া শুরু হয়ে গেল। যে মুহূর্তে শুরু হলো, এখান থেকেই শুরু হলো অসংখ্য দাম্পত্য কলহ, বৈবাহিক দ্বন্দ্ব, বিবাদ, বিভাজনকে কেন্দ্র করে অনেক রকম কোর্ট কাচারি থেকে, পুলিশ থেকে শুরু করে যার যেমন জীবনের কোয়ালিটি কিন্তু এইরকম প্রবলেম অ্যারাইজ এর করার ফলে কিন্তু এই প্রবলেমস গুলো দেখা দিতে শুরু করলো। এবং তিনি ভাবলেন যে চলো ডিভোর্স দিয়ে দেওয়া যাক, এই মেয়েটি বা এই ছেলেটি ভালো নাই, আমি আরেকটি অন্য মেয়েকে নিয়ে আসবো বা অন্য ছেলেকে নিয়ে আসবো যারা আমাকে বোঝে, আমি যে কত ভালো ব্যক্তি আমাকে সে বুঝতে পারবে, আমার পরিবার যে কত ভালো ব্যক্তি সে বুঝতে পারবে, আমি কত আত্মত্যাগী এই মেয়েটি বা এই ছেলেটি হয়তো বুঝতে পারছে না, আমার অর্ধাঙ্গিনী বা আমার লাইফ পার্টনার। তো নতুন বিয়ে করি। নতুন বিয়ের পরও দেখা গেল সেই একই জিনিস। তো দেখা যাচ্ছে আলটিমেটলি যে আমি যে ক্রাইসিস সৃষ্টি করলাম এবং আমি যে প্রবলেমসের সম্মুখীন এখন, এবং যে আমি যে হেভি প্রেসারের মধ্যে আছি সেটা আমি বুঝতে পারছি, এবং এর ফলে মনে হলো এবার আমার বিভিন্ন সাইকোলজিক্যাল ট্রমার ফলে, যেহেতু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে মানুষের অসুখের কারণ 92% কারণ হচ্ছে কিন্তু মানসিক স্ট্রেস, অর্থাৎ মেন্টাল স্ট্রেস থেকে, অ্যাংজাইটি, ট্রমা হতে পারে, টেনশন হতে পারে, বিষাদ হতে পারে, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন থেকে শুরু করে যা কিছু মেন্টাল টক্সিক জিনিস আছে, বিষাক্ত জিনিস, সেইগুলো কিন্তু একসময় মাইন্ডকে ব্লক করে ফেলে এবং বিভিন্ন আমাদের যে বায়োলজিক্যাল বায়োকেমিক্যাল রিয়াকশনকে চেঞ্জ করতে শুরু করে। এর ফলে সেগুলো বিভিন্ন অসুখের জন্ম দেয়। এবং কারো হয়তো ইউরিক অ্যাসিড, সুগার থেকে, হার্টের প্রবলেম থেকে, ব্রেন স্ট্রোক থেকে শুরু করে, কিডনি প্রবলেম থেকে শুরু করে হাজারো লাখো রোগের কিন্তু জন্ম হলো। লাখো রোগের জন্ম হওয়ার ফলে
তার কিন্তু যে পরিমাণ চাপ ছিল এবং মানসিক দ্বন্দ্ব বা ভয়, অ্যাংজাইটি, টেনশন ছিল, তার কিন্তু পরিমাণ এবার ধীরে ধীরে বাড়তে শুরু করবে, যেহেতু তার সাথে এবার তিনি শারীরিক এবং মানসিকভাবে এবার দারুণ অসুস্থ। এবার সব শেষে দেখা যাচ্ছে যে তার একটি বয়স হচ্ছে, সেই বয়সে দেখা যাচ্ছে এবং যে তিনি বাড়ি থেকে পালাতে চাইছেন, যে এই পীড়া, পরিবারের চাপ, জবের চাপ, অন্যজনের প্রত্যাশা মেটানোর চাপ থেকে শুরু করে অন্যদের অভিযোগ বাড়িতে, পরিবারে, আত্মীয় স্বজন, কর্মক্ষেত্র, সব নিয়ে কিন্তু আমি কিন্তু টোটালি কিন্তু প্রেসারাইজড হয়ে আছি। তো অনেকে বলছেন, ভাবছেন যে চলো সংসার থেকেই পালিয়ে যাই। তো অনেকে সন্ন্যাস নিয়ে নিচ্ছেন, কেউ অন্য জায়গায় চলে যাচ্ছেন। কেন যাচ্ছেন? কারণ তিনি পালাচ্ছেন এবার। আবার অনেকে ভাবছেন যে আমি এই প্রেসার তো নিতে পারছি না, আর আমার জীবনের কোয়ালিটি, গুণগত মান আমার এই রকম আশা করিনি এইরকম হবে। তো চলো সমাজ সেবায় নেমে পড়ি, সোশ্যাল ওয়ার্ক করি, যাতে আমি সমাজের কিছু উপকার করি, এনজিও খুলি, কিছু অর্গানাইজেশন খুলি, অনাথদের দেখি বা অভুক্তদের দেখি বা বৃদ্ধদের দেখি, বৃদ্ধাশ্রম করি। তিনি যাচ্ছেন, যাওয়ার পর সেখানে বেশ কয়েক বছর কাটানোর পর দেখছেন যে সেটাও ভালো লাগছে না। সেখান থেকে তিনি শিফট করে যাচ্ছেন, সুইচ করে যাচ্ছেন, চলে যাচ্ছেন কোথায়? তিনি ভাবছেন যে হিন্দুরা এই দেশে সংকটে আছেন, বিপদে আছেন। আমি যদি হিন্দুদের সাহায্য না করি তাহলে হয়তো এই দেশ অন্যান্য ধর্মের লোকেরা নিয়ে নিতে পারে। তাই তিনি হিন্দু সংগঠনে বিভিন্ন যুক্ত হলেন, যে এবার হিন্দু সংগঠনে আছি, যারা বাড়াবাড়ি করছে তাদেরকে আমরা প্রতিহত করব। কিন্তু হিন্দু সংগঠনে কিছুদিন প্রচার, কর্ম, কার্যাবলী চালানোর পর, কয়েক বছর পর সেখানেও তার আর ভালো লাগছে না, তিনি ফেড আপ। তাই তিনি ভাবলেন যে এখানে নয়, একটি বৃহত্তর অংশে অংশগ্রহণ করি, যেখান থেকে আমি পুরোপুরি দেশকে, সিস্টেমকে বা সমাজকে বা এডুকেশনকে সবকে পাল্টে দেবো। তাই তিনি কি করলেন? পলিটিক্স অংশগ্রহণ করলেন। তিনি টিএমসি হতে পারেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি, যার যেমন পছন্দ তিনি কিন্তু দলে জয়েন করলেন। জয়েন করার পর কিছুদিন পর দেখছেন যে না, এখানে যারা সব ওয়ার্কার্সরা আছেন বা কর্মীরা আছেন বা নেত্রী বা নেতারা আছেন বা তাদের যে এজেন্ডা আছে বা যা কিছু কার্যাবলী আছে পলিটিক্যাল, সব মিলিয়ে কিন্তু আমাকে আর ভালো লাগছে না। আই এম টোটালি ফেডাড অ্যান্ড ডিফ্যাসিনেটেড। আমার এখানে মোহমুক্ত, এখন আমার ভালো লাগছে না। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি কাজ কিন্তু তার অ্যাকচুয়ালি নিজের ভালো লাগার জন্য নয় বা দেশ সেবা বা সমাজ সেবার জন্য নয়, তিনি অ্যাকচুয়ালি নিজের কাছ থেকে পালাতে চাইছেন। He wants to actually escape from himself, from his trauma, from his pressure, from his anxiety, depression. জীবনে যা কিছু ঘটছে, পরিবার থেকে সে পালাতে চাইছে, সে ভুলতে চাইছে। সে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, চিৎকার করছে। তিনি কিন্তু ওখানে বসে নেন, কারণ তিনি সেখানে বসে নন, কারণ তিনি ওখানে পালাতে চাইছেন। বন্ধুদের সাথে গল্পের মাধ্যমে, আড্ডার মাধ্যমে, সিনেমার মাধ্যমে, মুভির মাধ্যমে, রেস্টুরেন্টে খাওয়ার মাধ্যমে তিনি ভুলতে চাইছেন। কি ভুলতে চাইছেন? তার অন্তরের হেভি প্রেসার, চাপ, ডিপ্রেশন, হতাশা, বাড়ির হাজারো বিরক্তি থেকে শুরু করে টোটালি তার জীবনের যে ডেভাস্টেশন এসেছে, সেই টোটাল জিনিসকে তিনি কিন্তু ভুলতে চাইছেন। তার জন্য তিনি পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। একদিন তার এমনই বয়স হলো যে তিনি এবার ভাবলেন যে জীবনে তো কিছুই পেলাম না। তো সন্তানদেরকে বলি যে আমার ছেলে মেয়েরা শোনো, তোমরা, আমার তো জীবনে তেমন কিছু হলো না, আমাদের সময়টা খুব খারাপ ছিল। তো তোমরা দেখো, যদি আমাদের চাইতে ফার বেটার যদি জীবন কাটাতে পারো এবং আমাদের পথে তোমরা এসো না, তোমরা বেটার জীবন কাটাও। কিন্তু অদ্ভুত, তার সন্তানরাও তার মতোই হবে বা তার চাইতেও আরো দুঃখী হতে চলেছে জীবনে, যেহেতু তার সন্তানরাও কিন্তু ভিন্ন কিছু পাবে না, ভিন্ন কিছু আলাদা শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কিছুই পাবে না ভিন্ন। তার পূর্বপুরুষ, বাবা মা, দাদু ঠাকুরদারা যা পেয়ে এসেছেন, যেখান থেকে মানুষ হয়ে এসেছেন, সেই জিনিসটাতেই তারাও প্রবেশ করতে চলেছে। তাই তাদেরও জীবন গুণগত মান একই হবে। এবার কোশ্চেন হচ্ছে যে, যে লোকটি বা ব্যক্তিটি ভাবলেন যে জীবনে তো আমার কিছুই হলো না, এত কিছু ট্রাই করলাম, অ্যাটেম্প্ট করলাম, জব ছিল তবুও জীবনে সুখ নেই, শান্তি নেই। একদিন তার প্রশ্ন মনে হলো যে আর কি বিকল্প রাস্তা নেই? এই যে 90-95% পৃথিবীর মানুষ, সমস্ত দেশের
সমস্ত রাজ্যের এবং জেলার প্রতিবেশীরা যেভাবে জীবন প্রণালী কাটিয়ে এত দুঃখী, এত অসহিষ্ণু, এত হিংসুটে, স্বার্থপর, উদাসীন, কৃপণ, ভীত, এত যে জিনিসগুলো আমরা টক্সিক বিষাক্ত জিনিসগুলো পেয়েছি আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের যে পারিবারিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা থেকে, এই থেকে বেরোনোর কি কোনো রাস্তা নেই? তখন তার মনে কিন্তু বিশাল প্রশ্নের কিন্তু আবির্ভাব ঘটলো, এবং সেই প্রশ্ন থেকেই তার কিন্তু শুরু হলো এনকোয়ারি বা ইনভেস্টিগেশন, তদন্ত এবং খোঁজ, যে বিকল্প কোনো রাস্তা আছে কিনা। কারণ আমি তো অনেক আমার পরিবারকেও দেখেছি এবং আমি নিজেও বিভিন্ন ধর্মীয় উপাসনা থেকে শুরু করে আমি সমস্ত কিছু ট্রাই করেছি, বাট নাথিং হ্যাজ ওয়ার্কড ওয়েল, কোনো কিছুই কিন্তু ভালোভাবে কাজে দেয়নি। তাহলে আমি এবার কি করব? ইজ দেয়ার এনি অল্টারনেটিভ ওয়ে টু লিভ where I can get the maximum amount of success and satisfaction, fulfillment and contentment, যেখানে আমি সবচেয়ে পেতে পারতাম চরম সফলতা, আত্মতৃপ্তি, সন্তুষ্টি এবং পরিপূর্ণতা। এই কোশ্চেনটি যখন তার মাথায় অ্যারাইজ করলো, ততক্ষণে তার বয়স কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে, অর্থাৎ তিনি বয়স্ক এবং মৃত্যুর মুখের দিকে আছেন। তিনি সারা জীবনে খুঁজে পাননি, তিনি পাচ্ছেন খুঁজে এটি কখন? 60-এর পরে, 50-এর পরে বা 70 বছর পরে তার জীবনের। ততক্ষণে সমস্ত কিছু দেরি হয়ে গেছে। তাই তার মৃত্যু হলো কিন্তু করুণ মৃত্যু। বিভিন্ন পীড়া, অসুখ থেকে, মানসিক থেকে, শারীরিক থেকে, সব দিক থেকে তিনি কিন্তু নিজেকে মিজারেবল অনুভব করছেন। এবার হচ্ছে যে এই বিকল্প পদ্ধতিটি কি? আমাদের তো শিক্ষা ব্যবস্থায়, আমাদের তো বিদ্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের তো শিক্ষক মাস্টার মশাইরা সবাই বলেছিলেন, বাবা মা ওরা, যে সিলেবাস ভালো করে পড়ো, সিলেবাস ভালো করে পড়ো, মার্কস পেতে হবে, মার্কস পেতে হবে, না হলে তুমি এই পাবে না, না হলে এই হবে না, না হলে তুমি ভালো জব পাবে না, তুমি জিকে পড়ো, তুমি এই বই পড়ো, তুমি এর জীবনী পড়ো। কিন্তু সবাই তো বলে এসেছে সেই একই জিনিস, যে সিলেবাস ওরিয়েন্টেড, বিদ্যালয় ওরিয়েন্টেড, শিক্ষা প্রতিষ্ঠান ওরিয়েন্টেড, অর্থাৎ বিদ্যালয় মুখী পড়াশোনা করতে বলে এসেছে। অথচ আমি 99% মার্কস পাওয়ার পরও অনেক ভিডিও, অনেক ব্যাংকের ম্যানেজারকে আমরা কিন্তু নিউজ পেপারে দেখতে পাই সুসাইড করতে। অসংখ্য পেশায় নিযুক্ত ব্যক্তিরা সুসাইড করছেন, চাপে আছেন, রাত্রে ঘুম নেই, ঘুমের ট্যাবলেট খেতে হচ্ছে। তো যিনি এইরকম হয়ে আছেন, তিনি তো ফার্স্ট ক্লাস ফার্স্ট শিক্ষা ব্যবস্থায়, তিনি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কোন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট? তিনি ব্রিলিয়ান্ট মোটেই ছিলেন না। তিনি মার্কস পেয়েছেন, মার্কস কোনো শিক্ষা নয়। বা গুড এডুকেশন বলতে আমরা যাকে সিলেবাস বলি, সেটা আমরা বলি যে রাজ্য সরকার বিশাল সিলেবাস পরিবর্তন করেছেন, কেন্দ্র সরকার বিশাল শিক্ষানীতি নিয়ে এসেছেন। এগুলো সবটাই হচ্ছে বাহ্যিক লোক দেখানো, যে শিক্ষার মাধ্যমে জীবনের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে সারাটি জীবন কিন্তু আমি অজ্ঞই ছিলাম শিক্ষার কিন্তু ভাব নিয়ে, শিক্ষার পোশাকে, শিক্ষার জাঁকজমকতায় আমি মনে হচ্ছিল যে আমি শিক্ষিত, আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমি ম্যাথ জানি, আমি ইংলিশ জানি, আমি লিটারেচার জানি, আমি হিস্ট্রি জানি, আমি কেমিস্ট্রি জানি। কিন্তু এগুলো যে সবটাই ছিল বাহ্যিক অ্যাপিয়ারেন্স এবং সারফেস জিনিস, সেটা ডিসকভার করলাম 60 থেকে 70 বছর পরে, মৃত্যুর সময়। যেগুলো টোটাল কোনো কিছুই আমাকে সারা জীবনে কিছুই সাহায্য করেনি। জব পেতে, যখন আমি পাই তখনই এগুলোর ভূমিকা ছিল। তার মানে জব এবং আমার জীবন সম্পূর্ণ পৃথক জিনিস। এবং শিক্ষা ব্যবস্থা আমাকে বলেছে যে তোমার জীবনের উদ্দেশ্য হলো ভালো জব পেতে হবে, ভালো উপার্জন করতে হবে, ভালো বাড়ি করতে হবে, ভালো গাড়ি করতে হবে, ভালো পরিবার তৈরি করতে হবে। ভালো ভালো ভালোটা কি? সবটাই হচ্ছে ম্যাটেরিয়াল এবং সবটাই হচ্ছে কিন্তু বাহ্যিক, যার জন্য আমার জীবনের কোয়ালিটি হতাশায় পরিপূর্ণ। ক্রাইসিস প্রবলেমসে আমি কিন্তু পৃষ্ঠ হয়ে যাচ্ছি, প্রেসারাইজড হয়ে যাচ্ছি। তখনই আসছে যে ইজ দেয়ার অ্যান অল্টারনেটিভ ওয়ে টু লিভ দ্য লাইফ? বিকল্প পথ আছে কিনা? অবশ্যই বিকল্প পথ আছে। এবার শুরু হচ্ছে কখন? যখন আমি বুঝতে পারলাম যে আমার শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস, আমার শিক্ষকরা, আমার বাবা মারা যা বুঝিয়ে এসছেন, সমাজের পলিটিশিয়ান থেকে শুরু করে পেপার, নিউজ পেপার থেকে শুরু করে যা বুঝিয়ে এসছে, সবই আমাকে কিন্তু মিসগাইড করেছে। যেহেতু এই ধারাটি যুগ যুগ ধরে সমাজে চলে আসছে, আমাকে টোটালি মিসগাইড করেছে। শুধু আমি একাই ভিকটিম নয়, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু এই ভিকটিমের শিকার হয়েছেন। এই ট্র্যাডিশনের জন্য,
এই কনভেনশনের জন্য, প্রথার জন্য, এবং এই আমার যে ধর্মীয় গুরুরাও কিন্তু এইভাবে বলে এসেছেন। তাই আমি সম্পূর্ণ জীবনের হতাশার কারাগারে বন্দী। এবার আসছে যে আমি তো এত কিছু জানতাম, তো আমি মুক্তি পেলাম না কেন এই প্রেসার প্রবলেমস থেকে? কারণ আমি যেটা জানতাম সেটা আদৌ জ্ঞান ছিল না। অর্থাৎ যেটা আমি জানি, যে এটা জানি, এবং আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমি ব্রিলিয়ান্ট জব হোল্ডার, আমি ব্রিলিয়ান্ট একজন চাকুরিজীবী, এই যে জানাটি, নলেজটা অ্যাকচুয়ালি হচ্ছে ভ্রম নলেজ, যে দেখতে আপাত দৃষ্টিতে জ্ঞানের মতো, কিন্তু এটি জ্ঞান নয়, এটি হচ্ছে সিডো নলেজ, অর্থাৎ ছদ্ম জ্ঞান, যেটি মারাত্মক জিনিস। মহাপুরুষরা বলেন বা বিভিন্ন এক্সপেরিয়েন্স লোকেরা বলেন যে জীবনের দুঃখের কারণ অজ্ঞতা। অজ্ঞতা নয় জীবনের দুঃখের কারণ। জীবনের দুঃখের সমস্ত পীড়া, হতাশা কারণ হচ্ছে কিন্তু আমার জ্ঞান, অর্থাৎ আমি যা জানি। আমি যা জানি সেই জানাটা তো আমার শিক্ষা প্রতিষ্ঠানের জানা, সেই জানাটা তো আমার সমাজের লোকেদের কাছ থেকে জানা, আমার পরিবারের কাছ থেকে জানা, শিক্ষকদের, শিক্ষিকাদের কাছ থেকে জানা, যে জানাটার কারণে তারাও ভুগছে। সেই শিক্ষক শিক্ষিকারাও ভুগছে হতাশায়, পরিবারের লোকেরাও ভুগছে, সমাজের প্রতিনিধিরাও ভুগছে। তাহলে যারা নিজেরা ভুগছেন তারা কিভাবে অপরকে এই পীড়া থেকে বের করবেন? তাই সবাই ভুগছে, কিন্তু আমাকে কেউ বলেনি যে এই জানাটি অ্যাকচুয়ালি হচ্ছে ফাঁদ, জীবনের হতাশার, পীড়ার, অ্যাংজাইটি, ফিয়ারের হচ্ছে ফাঁদ, এবং আমার হচ্ছে এক ধরনের প্রত্যেক দিনের মৃত্যুর ফাঁদ পাতা হচ্ছে। সেটা সবাই করে আসছে যুগ যুগ ধরে, বলে সবার দেখছেন চারিদিকে ধর্মের নামে, অর্থনীতির নামে, রাজনীতির নামে, পরিবারের নামে বিভিন্ন অজুহাতে কিন্তু বিবাদ, কলহ, অন্তর্দ্বন্দ্ব, বিভাজন থেকে কনস্ট্যান্ট চলছে। এবং আমাদের জীবন, আমরা বলছি আমাদের দেশ পঞ্চম অর্থনীতিতে, আমাদের দেশ হাইলি ডেভেলপ, আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার আসছে, টেকনোলজি আসছে, সায়েন্স হচ্ছে, সব হচ্ছে, সবই অবশ্যই হচ্ছে আপনার দেশে, অর্থনীতির উন্নতি হচ্ছে, কিন্তু মানুষের কি উন্নতি হয়েছে? অর্থাৎ যারা সামলাচ্ছেন সেই টেকনোলজি, যিনি প্লেন চালাচ্ছেন, যিনি গাড়ি চালাচ্ছেন, যিনি অফিস চালাচ্ছেন, সব উন্নতি হচ্ছে কিসের? বিল্ডিং এর, ইনফ্রাস্ট্রাকচারের, মেশিনারির, কিন্তু যিনি এর দায়িত্বে আছেন তিনি কিন্তু অসুস্থ, মানসিক এবং শারীরিকভাবে তিনি অসুস্থ। তো তাহলে এই বাহ্যিক উন্নতি দেখে আমরা বলছি আমেরিকা ইজ দ্য বেস্ট কান্ট্রি, ম্যাটেরিয়ালি হোক, সায়েন্টিফিক্যালি, ফিলোসফিক্যালি। আমরা ডেভেলপ কান্ট্রিকে দেখে বলছি, বা পাশের দেশকে দেখে বলছি এরা হাই ফাই, কিন্তু হাই ফাইয়ের মধ্যে যে লোকটা ড্রেস পরে আছেন বা হাই ফাই পারফিউম দিয়ে যে হাঁটছেন, সেই পোশাকের ভেতরের ব্যক্তিটা কি কেমন আছেন? তিনি আছেন কিন্তু এই দশাতে, বিবাদ, কলহ, বিভাজন এবং মানসিক পীড়া, হতাশা, ভয়, অ্যাংজাইটি, টেনশনে তিনি সর্বদা আছেন। তাহলে সবই যা দেখছি সব হচ্ছে এক্সটার্নাল ডিস্ট্রাকশন। এই বাহ্যিক ভ্রমে আমরা আটকে আছি যে আমরা বোধহয় ভালো আছি, আমার বাড়ি পাকা বাড়ি, আমার লাইটেড বাড়ি, আমার কাছে এই আছে সেই আছে, কিন্তু সব বাহ্যিক। কিন্তু যিনি বা যারা এই বাড়িতে বাস করছেন সব অসুস্থ মানসিকভাবে, এবং তাদের সম্পর্ক হচ্ছে সব বিবাদে, কলহে পরিপূর্ণ, দুঃখী, একে অপরের বিরুদ্ধে কেস, কোর্ট কাচারি থেকে, মনোমালিন্য থেকে, হতাশা থেকে, বিবাহ বিচ্ছেদ থেকে, সমস্ত কিছু কিন্তু চলছে। ড্রাগস, নেশা থেকে শুরু করে, কিন্তু এর খবর কি আমরা জানি? অবশ্যই জানি, যদি আমরা আমাদের জীবনের দিকে তাকাই। তাহলে বিকল্প রাস্তা হচ্ছে যে এই যে জ্ঞান আমাদের শিখিয়েছে সমাজ, শিক্ষা, যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দিয়েছে, বাবা মা যে শিক্ষা আমাদের দিয়েছে, আমাদের সরকার যা বলেছে আমাদেরকে আমাদের জীবন প্রণালী নিয়ে, টোটালটাই হচ্ছে ট্র্যাপ, ফাঁদ, ভ্রম এবং মিথ্যা, যার জন্যই আমার জীবনের গুণগত মান এই হাল। তাহলে উপায় এই ছদ্ম জ্ঞান থেকে বেরোনো। যেদিন আমি বলেছিলাম যে সক্রেটিস যেদিন বললেন যে আজই আমি জানলাম যে আমি কিছুই জানি না, অর্থাৎ তার আগে পর্যন্ত তিনি কিন্তু মনে করেছিলেন যে আমি একজন পলিম্যাথ, বহু বিষয়ে পারদর্শী ব্যক্তি, অর্থাৎ আমি সায়েন্স জানি, কেমিস্ট্রি, ফিলোসফি, ফিজিক্স, হিস্ট্রি থেকে শুরু করে সব বিষয় জানি। সেই জানাটা যে তার সিডো নলেজ ছিল, ছদ্ম জ্ঞান, ভ্রম ছিল, কখন জানলেন? যখন তিনি জানলেন তার অসত্যতা, মিথ্যা, যে তার ফলসুড, তার ইনভ্যালিডিটি, জানলেন যে এই সমস্ত জ্ঞান হচ্ছে ভুল। যেদিন তিনি জানলেন যে আমি যা জানি সব ভুল, সেদিনই তিনি মুক্তি পেলেন জীবনের সমস্ত কারাগার থেকে।
ধর্মীয় কারাগার, রাজনৈতিক কারাগার, দার্শনিক কারাগার, সামাজিক কারাগার, সাংস্কৃতিক কারাগার, পারিবারিক কারাগার থেকে, দেশের সমস্ত কিছুর কারাগার থেকে সেদিন তিনি মুক্ত হলেন। কারণ তিনি সেদিনই জানতে পারলেন যে আমাকে যা শেখানো হয়েছে, আমাকে যেভাবে সমাজ স্বপ্ন দেখিয়েছেন শিক্ষক শিক্ষিকারা, রাজনৈতিক নেতৃত্বরা যেভাবে আমাকে বলে এসেছে, বাবা মা থেকে শুরু করে আমার গুরুজনেরা, আপনজন, সবাই নিজেরাই ফাঁদে ছিল। সেই ফাঁদে নিজেরাই সেই জ্ঞান ভ্রমের জগতে ছিল, নিজেরাই সেই পীড়ায়, সেই হতাশায়, সেই দুঃখে, সেই আতঙ্কে, ভয়ে, অ্যাংজাইটিতে, বিষাদে নিজেরাই ছিল। তাহলে যারা নিজেরা আছে তাদের কাছ থেকে আমরা জ্ঞান পেলে কি হবে? আমরাও কিন্তু তার রেপিটেশনই হব, পুনরাবৃত্তি করব, তাদের আমরা জাস্ট কপি তৈরি হব। তাই আমাদের পরবর্তী জেনারেশন, বলি যে পরবর্তী জেনারেশন পাল্টাতে চলেছে, পাল্টাবে না, কারণ আমরাই তারা সেই জেনারেশন, আমাদের পূর্বেও কোনো পূর্ববর্তী জেনারেশন ছিল। তাই আমাদের জীবনের গুণগত মান হতে চলেছে তাদেরই মতো, যারা অলরেডি আমাদের আগে কাটিয়ে গিয়েছেন, আমাদের আত্মীয় স্বজনরা বা পরিবার বা সমাজের লোকেরা। তারা কেমন কাটিয়েছেন? তারা, আমি বললাম যে এই হতাশা, রোগ, মানসিক পীড়া। তাই আইডেন্টিফাই যেদিনই করলেন ব্যক্তি যে আমি যা জানি তাকে চলো যাচাই করি, সেগুলো ঠিক ছিল তো? শিক্ষা ব্যবস্থায়, রাজনীতি থেকে, বিউরোক্রেসি, জুডিশিয়ারি থেকে শুরু করে যা লিটারেচার, মিডিয়া থেকে যা কিছু আমার সমাজ গঠনে অংশগ্রহণ করে আছে উপাদানগুলো, সেগুলো সব ঠিক আছে তো? দেখলাম যে সেগুলো সব বায়াসেস, প্রিজুডিসেস থেকে শুরু করে প্রোপাগান্ডায়, এজেন্ডায় সব পরিপূর্ণ এবং সম্পূর্ণ বায়াসড এবং সম্পূর্ণ ভ্রমের ওপরে দাঁড়িয়ে আছে, ফ্যালেসির ওপরে দাঁড়িয়ে আছে। তাই আমি সেগুলোকে আপাত দৃষ্টিতে ভেবেছিলাম সত্য, এবং সেই অনুযায়ী আমার জীবনের উদ্দেশ্য, অ্যাম্বিশন, ড্রিমস আমি সেট করেছিলাম, যার জন্যই আজ আমার এই কিন্তু রেজাল্ট বা আউটকাম বা দশা। যে মুহূর্তে আমি প্রত্যেকটার ফলস্রুটকে জানতে পারলাম, প্রত্যেকটা পলিটিক্যাল উইজডমকে আমরা যাচাই করলাম, প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে যে জ্ঞান পেয়েছি, সিলেবাস পেয়েছি, আমরা যা কিছু আমাদের গুরুজনরা, আপনজনরা শিখিয়েছে, সমস্ত কিছুর যখন সত্যতাকে আমরা যাচাই করতে গিয়ে সমস্ত কিছুর ভ্রমকে আমরা দেখলাম নীরবে, মননে, ধ্যানে, নির্জনে, একাকী, তখন দেখলাম যে একটি আমরা নারকীয় জীবন কাটিয়ে এসেছি। আজ জানলাম যে যা জানতাম সবই ভুল ছিল, কারণ সমাজে সবই ভুল চলছে, প্রথা। এই জানা যেদিন সম্পূর্ণ হলো সেদিন ততক্ষণে দেরি হয়ে গেছে। তাই আমার পরিণতি, ফাইনাল এন্ডিং হচ্ছে খুব মিজারেবল, খুব করুণ। এই জানা যদি আমি ইয়াং কালে জানতাম, আমার অ্যাডোলেসেন্টে জানতাম, আমি যখন জুভেনাইল স্টেজে ছিলাম জানতাম, আমি যখন ইয়ুথ ছিলাম তখন জানতাম, তাহলে আমি জীবনে একটি ওয়ান্ডারফুল জীবন কাটাতে পারতাম। তাই এই জ্ঞান ভ্রমকে আমি চিনতে পারিনি, কারণ কেউ চিনতে দেবে না, যেহেতু তারাই নিজে এই জ্ঞান ভ্রমের কয়েদি। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি? স্কুলের এডুকেশন নয়। স্কুলের এডুকেশনে তোমার জীবন নেই। সিলেবাস বের করে দেখুন, আপনি আপনার সিলেবাসে আপনার জীবন নেই। আপনার যে শিক্ষক বা শিক্ষিকা বা রাজনৈতিক নেতারা যে ওয়ে অফ লিভিং বলছেন, জীবন প্রণালীর কথা, সেখানে আপনার জীবন নেই, কারণ তারাও ভিকটিম, তারাও সেই কয়েদখানার কয়েদি। তাহলে বিকল্প রাস্তা হচ্ছে যে আপনাকে দর্শন, মনস্তত্ত্ব, মিস্টিসিজম অর্থাৎ উচ্চ লেভেলের অতীন্দ্রিয়বাদ বা আধ্যাত্মিকতা, ধ্যান, বিজ্ঞানের মাধ্যমে যাচাই করতে হবে যে আপনি 40 বছর 50 বছর ধরে যা জানতেন এবং সমাজের প্রত্যেকে যারা যা জানে তা হচ্ছে সম্পূর্ণ ফ্যালেসাস এবং সম্পূর্ণ ফুল অফ ইলিউশন, ভ্রমে ভর্তি, যাকে আমি আজ চিনতে পারলাম এই 4টি প্রিজমের মাধ্যমে। এক হচ্ছে সাইকোলজি, না জানলে আমি জানতে পারবো না যে আমি ভুল জ্ঞানের সন্ধান পেয়ে আছি, আমার মাথায় কোটি কোটি সব ভুল উপলব্ধি, ভুল সব আমার রিয়েলাইজেশন, ভুল আমার অন্তর্দৃষ্টি। কখন জানতে পারবেন ব্যক্তি? যখন তিনি এই 4টি জগতের জ্ঞান কিন্তু সম্পূর্ণ পাবেন, অর্থাৎ সাইকোলজি, মনস্তত্ত্বের জ্ঞান, ফিলোজফির জ্ঞান, মিস্টিসিজমের জ্ঞান, মেডিটেশনের জ্ঞান এবং হচ্ছে সায়েন্সের জ্ঞান। এই 4-5টি জ্ঞানের ভিত্তিতে তিনি কিন্তু আবিষ্কার করতে পারবেন যে সমাজে যা কিছু চলছে, নিউজ পেপার থেকে, লিটারেচার থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, রাজনীতি থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে যা কিছু চলছে শিক্ষা ব্যবস্থায়, সবটাই কিন্তু হচ্ছে ভ্রম এবং মিসগাইডিং এবং মিসলিডিং। যেদিন সক্রেটিসের মতো এই 4টি পিলারের মাধ্যমে, তিনি যেদিন ফিল্টারের মাধ্যমে আবিষ্কার করলেন যেগুলো টোটালটাই ভুল, সেদিন কিন্তু সে সম্পূর্ণ পীড়ামুক্ত,
সম্পূর্ণ মৃত্যু ভয়হীন, তার কিন্তু আর কোনো ভয় থাকবে না, না মৃত্যু ভয়, না সম্পত্তি হারানোর ভয়, না কোনো কিছুর অ্যাংজাইটি, না পরিবার নিয়ে কোনো দুশ্চিন্তা, না তার ভিতরে অসহিষ্ণুতা, না কোনো অভিযোগ, না কোনো পীড়া। সে সম্পূর্ণ বেরিয়ে গেলেন কিন্তু এই জগৎ থেকে। আর এই 4টি জগতের অন্বেষণ ছাড়া সে কোনোদিনই জানতে পারবে না যে সে সম্পূর্ণ ফাঁদের কবলে আছে, সে সম্পূর্ণ জ্ঞান ভ্রমের জগতে আছে। যার জন্যই মানুষ আজ দেখছেন সারা বিশ্বে আপনার পরিবার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে সব সেক্টর সব হচ্ছে অস্থির, বিবাদে, কলহ। কি করছেন এরা? এরা কেউ জানেই না যে সবাই এরা ভুল পথে আছে। এরা জানেই না যে এরা যা করতে চলেছেন বা এখন করছেন তা টোটালি ফ্যালেসাস, এবং তাদের জীবনের কিন্তু ডিজাস্টার ঘটাবে। সেটার সম্পর্কে তাদের সচেতনতা, তিনি শিক্ষিত, যত বড় শিক্ষিত, সেই শিক্ষিত তো অ্যাকচুয়ালি বাস্তবে একাডেমিক শিক্ষিত, যে শিক্ষা বলুন সম্পূর্ণ ফ্যালেসাস, ত্রুটিপূর্ণ, তার উপরই তো দাঁড়িয়ে আছে তার শিক্ষা। সে জানেই না যে সম্পূর্ণ সে একটি ভুল পথে তার কিন্তু যাত্রা শুরু হয়েছে। তাই প্রত্যেকে ভুগতে থাকবে আনটিল যতক্ষণ না সে আবিষ্কার করছে যে আমি যা করছি, আমি যা জানি, আমাকে যা জানানো হয়েছে, আমার পূর্বপুরুষরা যা জানে, তা সম্পূর্ণ ভ্রমের শিকার ছিলেন তারা। এবং আমি এটা আইডেন্টিফাই করতে আপনার টাইম লাগতে পারে 2 বছর, 4 বছর, 5 বছর। শুনে কিন্তু হবে না। কারো স্পিচ যদি শুনে আপনি মনে করেন যে আমি ভ্রম থেকে বেরিয়ে গেলাম, বা এই স্পিচটি থেকে, বা সক্রেটিসের কথা থেকে, বা অন্য কারো কথা থেকে, তাহলে আপনার আবার ভ্রমের শিকার। এটা অন্যের কথাটা হবে না, কারণ আপনাকে আবিষ্কার করতে হবে প্রত্যেকটি মানবীয় কথা, প্রত্যেকটি মানবীয় সম্পর্ক যা আপনার সাথে ঘটছে, আপনার অভিজ্ঞতায় আসছে, আপনার স্কুলিং থেকে, আপনার কলেজের এডুকেশন থেকে শুরু করে, আপনার জব থেকে শুরু করে প্রত্যেকটি লেনদেন ট্রানজাকশনকে যখন আপনি কিন্তু স্ক্যান করছেন, মননে দেখছেন, এবং এটি একটি প্রসেস, এবং এটি একটি লং কন্টিনিউয়াস প্রসেস, এবং এই প্রসেস দিয়ে যেতে 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 আলটিমেটলি আপনার কিন্তু আলো আসবে, যাকে আমরা বলি এনলাইটেনমেন্ট, যে ইয়েস, এবার জানতে পারলাম যে সমস্তটাই ভ্রম। সেদিন আপনি সম্পূর্ণ ফ্রি সমস্ত কিছু থেকে। তার আগে হতে পারবেন না, তাত্ত্বিকভাবে কথার মাধ্যমেও হবে না। থ্যাংক ইউ।